ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে শাহরুখ খানের দুটো ছবি নিয়ে, যে দুটো ছবি আমার মনে হয় খুব আহেড অফ টাইম, এবং এই দুটো ছবি আমার খুব পছন্দের ছবি। এবং আমার মনে হয় কোথাও গিয়ে এই দুটো ছবি নিয়ে অনেক কম কথা হয়। মানে ধরুন, একটা স্বদেশ নিয়ে যতটা কথা হয়, বা একটা মাই নেম ইজ খান, বা একটা চাক দে ইন্ডিয়া নিয়ে যতটা কথা হয়, ততটা এই দুটো ছবিকে নিয়ে কথা হয় না। দুটো ছবি কিন্তু বক্স অফিসে হিট ছবি, এবং ছবি দুটোর যে মেসেজ বা যে বক্তব্য, সেগুলো এতটা প্রোগ্রেসিভ, এবং অ্যাট দ্য সেম টাইম এই ছবিগুলো এতটা এক্সপেরিমেন্টাল ছিল যে একটু ভুলভাল হলে ছবিগুলো কিন্তু ফ্লপ হতে পারতো আর কি। তো এই দুটো ছবি নিয়ে আলোচনা করবো। শাহরুখের জন্মদিন আজকে, তো হ্যাপি বার্থডে শাহরুখ খান। এবং আমার মনে হলো এই দুটো ছবি নিয়ে কথা বলা উচিত, এবং আপনাদের তারপরে কি ওপিনিয়ন এই দুটো ছবিকে নিয়ে, আপনাদেরও পছন্দের কিনা এবং আপনাদেরও সেম ভিউ পয়েন্ট কিনা আমার মতো, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। প্রথম যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে 1997 এর ছবি ইয়েস বস। এবার এই যে 1997 এই সময়টার কথা বলছি, এই সময় আপনি শাহরুখের কন্টেম্পোরারিদের দিকে দেখুন তারা কি ছবি করছে। ধরুন, আমির খানের একটা ছবি আছে ইশক বলে, সেম ইয়ারে আসছে। ইশক খুব বড় হিট হচ্ছে, অজয় দেবগন আমির খান ছিল। এবার ইশকে আপনি যদি পুরো ছবিটা দেখেন, রোমান্টিক কমেডি ছবি। ছবিটার মধ্যে হিরোদের বা হিরোইনের কোনো পার্সোনাল লাইফ মানে প্রেমটা দেখাচ্ছে, বাট প্রেমটার বাইরে যে পৃথিবীতে একটা লোককে তো কিছু কাজ করতে হয় সার্ভাইভ করবার জন্য, সেটার উপর কোনো প্রাধান্য নেই। ঠিক আছে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে গল্পটা হচ্ছে। ছবিটার নেচারটাও তাই, ইন্দিরা কুমারের ছবি ওরকমই নেচার হচ্ছে। বা 97-এ সালমান কি করছে, জুড়বার মতো ছবি করছে, যেটা একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট ডেভিড ধাওয়ানের কমেডি ফিল্ম, মাসি ফিল্ম, এবং সেটাও একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যেই হচ্ছে। কিন্তু কমার্শিয়াল স্পেসের মধ্যে আপনি একটা ছবি করছেন, ঠিক আছে, তার প্যাকেজিংটা হচ্ছে ভালো, গান ইত্যাদি সবকিছু দিয়ে বিদেশে শুটিং করছেন, প্যাকেজিংটা কমার্শিয়াল, কিন্তু ছবিটা একটা প্রচন্ড রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে সেট। এইটা আপনি সচরাচর একটা মেন স্ট্রিম হিরোকে করতে দেখবেন না। আপনি বলতে পারেন যে এই পোর্ট্রেল 80s-এ একটা শাম বেনেগালের ছবিতে, বা যে প্যারালাল সিনেমা মুভমেন্ট যে হচ্ছিল সেখানে আপনি ছবিতে দেখতে পারেন, কিন্তু একটা মেন স্ট্রিম সিনেমাতে একদম পুরো হার্ডকোর মেন স্ট্রিম একটা হিরো, যে তার 2 বছর আগেই ডিডিএল যে দিয়েছে, সে এরকম একটা ছবি করছে যেটা পুরো রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে সেট, যেখানে হিরোর একটা কেরিয়ার আছে। সে সারাক্ষণ প্রেম ভালোবাসা করে যেতে পারবে না, তার একটা কেরিয়ার আছে, এবং সে ওই কেরিয়ারটা সাকসেসফুল হতে চায়। এই প্রথম কথা অ্যাপ্রোচটা, যে গল্পটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে হচ্ছে না, রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে হচ্ছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে এই রাহুল যে ক্যারেক্টারটা যেটা ছিল ইয়েস বসে, সে প্রচুর দেখবেন আমাদেরকে রিপ্রেজেন্ট করে কোথাও গিয়ে, যে প্রত্যেকেই যে অফিসে চাকরি করছে, সেখানে যেটা হাসেল কালচার, ঠিক আছে, বসকে খুশি করতে হবে, তারপরে আপনি উপরে উঠতে পারবেন, এই যে জিনিসপত্রগুলো, এটা কত রিলেটেবল একটা বিষয়। এবং আপনি ভাবুন ওই সময় দাঁড়িয়ে 1997-এ, যখন বাকি কন্টেম্পোরারিরা কি ধরনের ছবি করছে দেখুন, এবং সেখানে শাহরুখ এরকম একটা টপিককে চুজ করছে, এটা কতটা প্রোগ্রেসিভ ইন নেচার। এই যে একটা কর্পোরেট কালচার যে সিনেমায় দেখানো যেতে পারে, তার আগে আমার মনে হচ্ছে সালিম জাভেদ একমাত্র ত্রিশূল ছবিতে দেখিয়েছিল কিছুটা কর্পোরেট কালচার, বাট সেখানে বাবা ছেলের একটা টাসেল, রিভেঞ্জ, অ্যাকশন ইত্যাদি সেগুলো ছিল। বাট অ্যাকচুয়ালি একটা কর্পোরেটে কি হয়, ঠিক আছে, আপনার বস আপনাকে কিভাবে এক্সপ্লয়েট করছে, টক্সিক যে কালচারটা, সেটা 1997 এসছে। এটা কিন্তু হিন্দি সিনেমাতে মেইন স্ট্রিম হয়েছে 2010 অ্যারাউন্ড, রণবীর কাপুর যখন হিরো হয়েছে, যখন আমরা রকেট সিং ইত্যাদি দেখতে পাচ্ছি, তারপর থেকে এটা বলিউডে মেন স্ট্রিম হয়েছে। 1997 ইট ওয়াজ নট মেন স্ট্রিম অ্যাট অল। হ্যাঁ, এবং এই যে সাবজেক্ট, একটা কর্পোরেট কালচার, এই যে হাসলার কালচার, এই যে পুরোটাকে দেখানো, এটা ওয়ে আহেড অফ ইটস টাইম, ঠিক আছে। এবং এটাই অ্যাকচুয়ালি মাস্টার স্ট্রোক, বিকজ তখন ইন্ডিয়ান ইকোনমি ওপেন হয়েছে, লোকে ধীরে ধীরে কর্পোরেটস আসছে ইত্যাদি, বিদেশি কোম্পানি আসছে, তো লোকে কোথাও গিয়ে রিজোনেট করছে, আরবান যে অডিয়েন্স তারা রিজোনেট করছে যে আচ্ছা আমরাও তো এরকমই একটা লাইফস্টাইল লিড করি, কম্পিউটার্স ইত্যাদি আসছে। তো শাহরুখের ছবির মধ্যেও সেটা কোথাও রিপ্রেজেন্টেশন হচ্ছে, এবং পরবর্তীকালে এই ছবিগুলো যখন ট্রাভেল করে বাইরে গেছে, তখন লোকে আরো বেশি কানেক্ট করতে পেরেছে, ঠিক আছে। তো এই জিনিসটা প্রথম কথা, এই যে সাবজেক্টে যে মিলিউটা, সেটা খুব ইন্টারেস্টিং এবং ওয়ে আহেড অফ ইটস টাইম, প্রথম। সেকেন্ড হচ্ছে আপনারা দেখুন, যেখানে যে প্রোটাগনিস্ট মানে হিরো হিরোইন দুজনে কিন্তু একেবারেই মানে ভালো ক্যারেক্টার নয়, মানে 100% পজিটিভ ক্যারেক্টার নয়, যেটা সেই সময় হিন্দি ছবিতে একটা ট্রেন্ড ছিল যে 100% পজিটিভ ক্যারেক্টার। আপনি দেখুন শাহরুখ মানে নিজের স্বপ্নটাকে পূরণ করবার জন্য, এই রাহুল যে ক্যারেক্টারটা, সে যে কোনো কম্প্রোমাইজ করতে রাজি আছে, ঠিক আছে, তার কোনো মানে মরাল কোনো কম্পাস নেই। আপনি দেখবেন ছবিটা প্রথম দিকে সেটাই রয়েছে, একদম ছবির ক্লাইম্যাক্সে গিয়ে হি বিকামস হিরো। আদারওয়াইজ ও যে কাজকর্মগুলো গোটা ছবি জুড়ে করে, ও কিন্তু চিরকাল হচ্ছে কি যে আমি আমার স্বপ্নটা, আমি যে নিজের অ্যাডভার্টাইজিং এজেন্সি খুলতে যাই সেটার দিকে। এবং সেম ভাবে হিরোইনেরও কিন্তু, হিরোইন এই যে আজকে দেখেন না মডার্ন প্রোগ্রেসিভ, তার একটা ভয়েস আছে, তার একটা ড্রিম আছে, তার একটা কেরিয়ার আছে, সবটাই তার প্রেম ভালোবাসা ফ্যামিলিকে কেন্দ্র করে নয়। এটা অনেক পরে বলিউডে মেন স্ট্রিমে পোর্ট্রেল হয়েছে, বাট ইয়েস বস এটা 1997-এ করে দিয়েছে।
জুহি চাওলার কিন্তু একটা অ্যাম্বিশন রয়েছে, সে একটা লাক্সারিয়াস লাইফ চায় এবং সেটার জন্য সে যে রাস্তাটা চুজ করবার চেষ্টা করে, ওই দেখবেন একটা ডায়লগ আছে জুহি চাওলা যে দো কমজোর ইনসান মিলকে এক সাকসেসফুল লাইফ নেই বানা सकते, এরকম টাইপের একটা ডায়লগ আছে। এবার দেখুন এই দুটো কিন্তু গ্রে ক্যারেক্টার্স, অ্যাকচুয়ালি মরাল কোনো কম্পাস নেই। এবার খুব চান্সেস আছে, যেটা আমি বলছিলাম যে এক্সপেরিমেন্টাল কেন, খুব চান্সেস আছে আপনি এরকম একটা দুটো ক্যারেক্টারকে গোটা ছবির এতটা পোর্শন জুড়ে দেখাচ্ছেন, তো এটার হাই চান্সেস যে লোকে লাইক করবে না প্রোটাগনিস্টকে। এবার সেইখানেই হচ্ছে পারফরমেন্স আসছে জুহি চাওলা এবং শাহরুখ খান দুজনের পারফরমেন্স আসছে যে ওরা এত ওদের কেমিস্ট্রিটা এত ভালো, সেটা রাজু বানগে জেন্টলম্যান থেকে শুরু করে ফির ভি দিল হিন্দুস্তানি বা ইয়েস বস, প্রত্যেকটা ছবিতে এতটাই ভালো, এতটা লাইকেবল ওরা করে তুলেছে থ্রু পারফরমেন্স, যে শাহরুখ একটা ইন্টারভিউতে বলেছিল না যে আমি যখনই ব্যাড গাই প্লে করি আমি এনশিওর করি যাতে ক্লাইম্যাক্সে মরে, নাহলে আমি আই উইল মেক ইট লাইকেবল। শাহরুখের এই কোয়ালিটিটা আছে, ইনহেরেন্ট একটা কোয়ালিটি আছে যে এনি ক্যারেক্টার হি প্লেস হি উইল মেক ইট লাইকেবল। ইভেন দেখবেন ডারে ওখানেও রাহুল ক্যারেক্টারটার নাম ছিল, এবার সে একটা পুরো সাইকোটিক ম্যাড লাভার টাইপের। সে যখন ক্লাইম্যাক্সে মরছে, সানি দেওল গুলি মেরে দিয়েছে, সেখানেও একটা ডায়লগ দেয় যেখানে সানি দেওলের সুনীল ক্যারেক্টারটাকেও ফেলে দেয়, সেটা হচ্ছে যে কিরণ মুঝসে নফরত মত করনা। তো ওটা এত মানে এমন একটা ইমোশন দিয়ে বলে যে আপনার মনে হবে যে হ্যাঁ ভাই খারাপ ছিল লোকটা, অবসেসিভ লাভার ছিল, টক্সিক, কিন্তু ভাই মরা ডিজার্ভ করে না, মানে এরকম একটা জায়গায় শাহরুখ নিজের পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে নিয়ে যেতে পারে। এবার সেইটা কিন্তু ইয়েস বসের ক্ষেত্রেও করেছেন, মানে ইয়েস বসেও কিন্তু ব্যাপারটা একটা ফাইন লাইনের দিকে ছিল এবং ইয়েস বসে খালি শাহরুখের ক্যারেক্টার নয়, জুহি চাওলার ক্যারেক্টারটাও সেম ভাবে। তো দুজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো, দুজনের কেমিস্ট্রি, তাই জন্য কিন্তু আমরা সিনেমাটাতে কখনো ওদেরকে হেট করছি না ক্যারেক্টারগুলোকে। এবং ছবিটা শেষে গিয়ে কিন্তু ওই জিনিসটাকে নিয়েই বলে যে ওই রাইট ব্যালেন্সটা আপনাকে খুঁজতে হবে, যে আপনি কেরিয়ারের জন্য কতটা পার্সোনাল লাইফ পার্সোনাল স্পেসটাকে স্যাক্রিফাইস করছেন আর কতটা ভালোবাসাকে পার্সোনাল স্পেসকে প্রাধান্য দিচ্ছেন, কেরিয়ারের জিনিসটাকে স্যাক্রিফাইস করছেন। ওই ব্যালেন্সটা আপনাকে খুঁজে বার করতে হবে জীবনে, এবং সেটাই কিন্তু ক্লাইম্যাক্সে ইয়েস বসের হয়। ক্লাইম্যাক্সে প্রোটাগনিস্টরা ভালো হয় এবং সেখান থেকে তারা ডিসিশন নেয় যে হ্যাঁ চলো আমরা খেটে খুটে আমরা আমাদের লাইফ একটা তৈরি করে নেবো, বাট হোয়াট উই নিড ইজ লাভ। তো সেই মেসেজটা খুব হার্ট ওয়ার্মিং, বাট সেটা ছবির শেষে আছে, বাকি ছবিটা কিন্তু খুব রিস্কি একটা জোনে। বাট এটাই এই কারণে শাহরুখ ওই সময়টা আমার কেন শাহরুখের এত ভালো ফেজ লাগে, বিকজ এই যে ডিরেক্টর যে আজিজ মির্জা, হি ওয়াজ কামিং ফ্রম প্যারালাল সিনেমা ব্যাকগ্রাউন্ড। এবার সেইখান থেকে একটা মেন স্ট্রিমের যে অ্যাপ্রোচে এমন গান ইত্যাদি এমন লোকেশন ইত্যাদি সবকিছু দিয়ে প্যাকেজিং করে দিয়েছে ছবিটাকে, শাহরুখ আর আজিজ মির্জার কম্বিনেশন প্রথম দিন থেকে ভালো, মানে সে রাজু বানগে জেন্টলম্যান হোক, সেটা ফির ভি দিল হিন্দুস্তানি হোক, ফির ভি দিল হিন্দুস্তানি ওয়ার্ক করেনি বক্স অফিসে, বাট ইয়েস বসে হোক, চলতে চলতে হোক, খুব ভালো, মানে একটা কোথাও গিয়ে একটা প্যারালাল সিনেমা সেন্সিবিলিটি মেন স্ট্রিমের সাথে কম্বাইন হয় একটা খুব সুন্দর সিনেমা, যেটা পরে বলিউডে মেন স্ট্রিম হয়েছে, যখন মাল্টিপ্লেক্সেস এসছে তখন গিয়ে বলিউডে ওই জিনিসটা মেন স্ট্রিম হয়েছে। শাহরুখ কিন্তু ওটা অনেক আগে করে সিঙ্গেল স্ক্রিন লেভেলে হিট করিয়ে কিন্তু বার করে দিয়েছে, এটাই হচ্ছে শাহরুখের জিনিয়াস আর কি। তো এটা আমরা ইয়েস বস নিয়ে কথা বললাম। তো ইয়েস বস আমার এই কারণে মনে হয় খুব প্রোগ্রেসিভ একটা ছবি, খুব এক্সপেরিমেন্টাল একটা ছবি, এবং খুব কম কথা হয় এই ছবিটার। এই যে রাইটিং, এই যে স্কিলটা বা পারফরমেন্স, এখানে যেই যে বললাম যে কারণের জন্য রাহুল ক্যারেক্টারটা লাইকেবল হয়, সেইটা যে করতে পেরেছে সেগুলো নিয়ে খুব কম কথা হয়, ঠিক আছে, গানটা নিয়ে বেশি কথা হয়, বাট এটা যে রাইটিং এর যে ক্রাফটটা বা পারফরমেন্সের যে ক্রাফটটা, এইটা কিন্তু খুব কম কথা হয়। বা তো এইটা গেল ইয়েস বস। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে চলতে চলতে নিয়ে। এবার চলতে চলতে ছবিটারও যে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। প্রথম কথা, এটা সাউথে হয়েছে, মানিরত্নম করেছিল তার আগেই আলাইপাইদু, যে বিয়েটা এন্ড নয়। জেনারেলি তখন একটা সিনেমাতে ট্রেন্ড ছিল যে লাস্টে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, হিরো হিরোইনের মিল হয়ে গেল, মানে এবার হ্যাঁ দে লিভড হ্যাপিলি এভার আফটার। দেখবেন প্রচুর ছবিতে এই লাস্টে এই ট্যাগলাইন আসতো, কিন্তু বিয়েটা করার পরবর্তীতে কি, তারপরে কি? এবার এটা তামিলে অলরেডি করেছিল মানিরত্নম, সেটা পরে মানে হিন্দিতেও রিমেক হয় সাথিয়া, সেটাও হিট হয়েছে, বাট বম্বেতে কিন্তু কেউ এইটা ভাবেনি যে করবো। এবার সেইটা কিন্তু চলতে চলতে করেছে, ঠিক আছে, চলতে চলতে এই জিনিসটা করেছে এবং খুব ভালোভাবে দেখিয়েছে সম্পর্ক যে নুয়ান্সেস গুলো। চলতে চলতে কিন্তু একেবারে মানে ডেটেড ফিল হয় না। আমি রিসেন্টলি দেখছিলাম ছবিটা, একেবারেও মনে হয় না যে 2003-এর ছবি। ছবিটার মধ্যে যে প্রবলেমস গুলো দেখি, যে যখন দুটো মানুষ ভালোবাসছে তখন একরকম, কিন্তু যখন একসাথে থাকা শুরু করছে, যে দুজনের যে হ্যাবিটস, সেই হ্যাবিটস গুলোর সাথে অ্যাডজাস্ট করা, তারপর কমিউনিকেশন, এই যে মাঝে মাঝে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, একটা সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তারপর ইগো ইস্যুস, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলোকে যত সুন্দর করে দেখিয়েছে যে একটা একসাথে থাকতে গেলে কি হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে 2003 সালে, এগুলো কিন্তু তখনও কিন্তু মেইন স্ট্রিম হয়নি এত বেশি, ঠিক আছে। একটা সাথিয়া হয়েছে আর চলতে চলতে হয়েছে, তারপরে আপনি দেখবেন না যে প্রচুর বাল্কে এই ধরনের ছবি হয়েছে যেটা দেখাচ্ছে এবং এত ম্যাচিউরলি এবং রিয়েলিস্টিক্যালি দেখাচ্ছে। যদি কোনো ছবি দেখায়ও সে এমন একটা ওভার দ্য টপ একটা খুব ফ্যান্টাসি স্পেসে গিয়ে দেখাচ্ছে।
চলতে চলতে আমার তো মনে পড়ছে না এখন, আপনাদের যদি মনে পড়ে যে ওই সেম টাইমে এরকম আরো ছবি হয়েছে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। বাট চলতে চলতে ওয়াজ হ্যাভিং আ ভেরি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এবং সেখানেও কিন্তু আচ্ছা এইটা যেরকম একটা দিক আসছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, তার সাথে প্যারালালি কিন্তু রয়েছে হচ্ছে কেরিয়ার। ওখানে কিন্তু এই রাজ আর প্রিয়া ওদের দুজনের কেরিয়ার, সেই কেরিয়ারে কি কম্প্রোমাইজ, সেটা আপ অ্যান্ড ডাউন, এবং সেটা কিভাবে রিলেশনশিপকে ইম্প্যাক্ট করছে। আপনার ধরুন অফিসে প্রচন্ড টেনশন চলছে, আপনি বাড়িতে ফিরে কখনোই আপনার বউয়ের সাথে ভালো করে গল্প করতে পারবেন না, তো সেই বিষয়টাকেও দেখিয়েছে, সেই জিনিসটাকে খুব সুন্দর করে ওখানে দেখিয়েছে। কিন্তু সাথিয়াও আমার খুব পছন্দের ছবি, বাট সাথিয়াতে একটা ক্লাইম্যাক্সের দিকে একটা বড় ঘটনা ঘটে, ঠিক আছে, যেটা আবার বর আর বউকে কাছে এনে দেয়। সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখান থেকে কোথাও খুঁজে পাচ্ছে না, সেখান থেকে ও রিয়েলাইজ হচ্ছে ওকে মিস করছে, সেখান থেকে আসছে। একটা বড় কিন্তু কনফ্লিক্ট পয়েন্ট লাস্টে রেখেছে, একটা মেন স্ট্রিম কনফ্লিক্ট পয়েন্ট। কিন্তু চলতে চলতে যে অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন কোনো এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু অ্যাকচুয়ালি তো সম্পর্কটাকে এফেক্ট করছে না, ঠিক আছে। ওখানে অ্যাজ সাচ কোনো ভিলেন বা কোনো সিচুয়েশনকেও ভিলেন কিন্তু মানে মানে কিরকম হচ্ছে কি ওদের যে পার্সোনাল যে কনফ্লিক্টটা সেটাই হচ্ছে ভিলেন। এবং ওর মেন ব্যাপারটা হচ্ছে যে একজন আরেকজনকে ক্ষমা চাইছে না, ইগোটা মাঝে চলে এসছে। তো ওখানে কিন্তু দেখবেন ওখানে রানী মুখার্জির সাথে যে কিছু বড় হয়ে যাচ্ছে বা কিছু সেরকম নয়, ও ডিভোর্স দিয়ে চলে যাবে আর কি। শাহরুখ জাস্ট গিয়ে ক্ষমাটা চাইছে শেষে, যে ভাই আমাদের ভুল হয়েছে, আমরা অ্যাডজাস্ট করে থেকে নেবো। সো এটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ, রাদার দেন আমি একটা সিনেম্যাটিক প্লট পয়েন্ট ওখানে ক্রিয়েট করছি, ঠিক আছে। আমি মানিরত্নমকে কোনোভাবে ছোট করছি না, ওটাও আমার খুব পছন্দের ছবি, আমি সেটা বলছি না, কিন্তু এটা বেশি আমার মনে হয় যে আরো গ্রাউন্ডেড ভাবে দেখিয়েছে চলতে চলতে, যেটা সাথিয়াতে দেখায়নি আর কি। কোনো সিনেম্যাটিক অ্যাপ্রোচ নেই আর কি চলতে চলতে, যেটা আরো বেশি জিনিসটাকে গ্রাউন্ডেড বানায়, রিয়েলিস্টিক বানায় আর কি। যে ঝগড়া হবেই, কিন্তু অ্যাপোলোজাইজ করতে হবে, দুজনকে বুঝতে হবে, কমিউনিকেশন গ্যাপটাকে কমাতে হবে এবং এগিয়ে যেতে হবে জীবনে। এই জিনিসটা কিন্তু আপনি যদি দেখেন, এই যে কোনো এক্সটার্নাল কোনো ভিলেন নেই, এটা সেই সময় হিন্দি সিনেমাতে কটা হয়েছে যে খালি ইন্টারনাল কনফ্লিক্ট, সম্পর্কের মধ্যে ভিলেন কোনো তৃতীয় ব্যক্তি নয়, দুজনের মধ্যে এমন প্রবলেমস হচ্ছে বা কমিউনিকেশন গ্যাপ, ইগোর জন্য, যে সেখান থেকেই একটা মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এটা কোন ছবি দেখাতো? এটা অনেক পরে 2010 ইত্যাদি সময়, বা ধরুন আজকে তামাশার মতো ছবি 2015 সালে হচ্ছে, চলতে চলতে 12 বছর পরে তখন গিয়ে সেখানে হচ্ছে কি যে বেদ আর তারার মধ্যে কোনো এক্সটার্নাল ভিলেন নেই, ঠিক আছে, তারা নিজেরাই আর কি নিজেদের সিচুয়েশনটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে। এটা অনেক পরে মেন স্ট্রিম হয়েছে বলিউডে, যখন কর্পোরেট মানে এসে গেছে, যখন মাল্টিপ্লেক্স কালচার চলে এসছে, অনেক বেশি বিদেশি সিনেমার এক্সপোজার পেয়েছে, তখন গিয়ে হয়েছে। বাট চলতে চলতে ডিড দ্যাট ইন 2003 এন্ড ইট বিকেম আ হিট। চলতে চলতে ক্লাস ডিফারেন্সটাকে খুব সুন্দর করে অ্যাড্রেস করেছিল। একটা সিন আছে, এটা আমার খুব ফেভারিট সিন, যে রানী মুখার্জি ওর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটার এই ড্রেস ফেস নিয়ে খুব প্রশংসা করে, যে আরমানির ড্রেস কিনেছে, এ কিনেছে। তো শাহরুখ ওটা দেখে দূর থেকে, আর ওর দুঃখ লাগে। তো তখন ও ওয়েটারকে, যে ওয়েটার বারে ড্রিঙ্ক সার্ভ করছিল, তাকে বলে যে এই ড্রেসটা দেখেছো, এটা কেমন লাগছে? আমাকে বলছে স্যার ভালো লাগছে, তো যেটা আমি আমার বিয়ের জন্য আর কি করেছিলাম, স্টিচ করিয়েছিলাম, ঠিক আছে। এই ঘড়িটা দেখছো, এটা আমি কিনেছিলাম বলে ওকে বলছে, আর দেখছে বউকে দূর থেকে। ওই সিনটাতে শাহরুখের জাস্ট চোখ দিয়ে পারফরমেন্স দেখবেন, জাস্ট চোখের এক্সপ্রেশন গুলো দেখবেন, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। ওই যে ওয়েটারটাকে বলছে যে দুঃখ একটা, ঠিক আছে, যে ওর এগুলো কেউ নোটিস করছে না, ওকে কেমন লাগছে, ওর ঘড়ি, ওর জুতো, ওর জামা, কেউ নোটিসই করছে না, সেটা ও কি সুন্দর করে এক্সপ্রেস করে। এবং চলতে চলতে নিয়ে কিন্তু এত বেশি কথা হয় না। চলতে চলতে গান খুব দারুণ গান ছিল, এবং ইয়েস বস বা চলতে চলতে গান নিয়ে অনেক কথা হয়, গান ইত্যাদি বাইরে। বাট এই ছবিটার মধ্যে যে ক্রাফট বা এই যে নুয়ান্সটা, ঠিক আছে, তো সেইগুলো যে একটা সম্পর্কের মধ্যে সবই কাজ করছে, মানে একটা ক্লাস ডিফারেন্সও কাজ করছে, বড়লোক গরিব সেই ব্যাপারটাও কাজ করছে, ইগো কাজ করছে, ঠিক আছে, এই যে হ্যাবিটস এর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না সেটা কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো দেখবেন আমাদের এটা রিয়েল লাইফে হয় যে কোনো ঝগড়া করতে করতে হঠাৎ আমরা হেসে ফেলি, ঠিক আছে। এবার এটা সচরাচর সিনেমাতে দেখায় না। সিনেমাতে দেখবেন কি যে একটা কনফ্লিক্ট হলো, কনফ্লিক্টটা রেজলিউশন হলো ইদার, বা কনফ্লিক্টটা আরো বাস্ট আউট করে বড় হয়ে গেল, কিন্তু এটা খুব সিরিয়াস ওয়েতে জিনিসটা শুরু হলো, হয়ে হঠাৎ করে লোকে হাসতে শুরু করে দিল ব্যাপারটা নিয়ে। এইটা কিন্তু আমরা দেখি না। চলতে চলতে কিন্তু এরকমও একটা মুহূর্ত আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ঠিক আছে, যে ওরা খুব সিরিয়াস ভাবে ঝগড়া করতে শুরু করে এবং তারপরে হুট করে ওখান থেকে ওরা হেসে ফেলে একজন আরেকজনের উপর, যে আমরা কি চাইল্ডিশ বিষয় নিয়ে ঝগড়া করছি। এই জিনিসগুলো, এই অ্যাপ্রোচ গুলো কিন্তু খুব মানে ইউনিক ছিল, মানে সিনেমার ট্রিটমেন্টটাও খুব ইউনিক আর কি। সেটা আমার খুব ভালো লেগেছিল চলতে চলতের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে ইয়েস বস এবং চলতে চলতে এই দুটো ছবি নিয়ে অনেক বেশি কথা হওয়া উচিত। আর আপনাদের ওই সেম ওপিনিয়ন কিনা, এই ছবিগুলোর মেসেজিং বা মেকিং অনেক বেশি প্রোগ্রেসিভ, ওয়ে আহেড অফ ইটস টাইম কিনা, অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।